দেখ, মেয়েটাকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু মানুষ খুন করব কেন? তাছাড়া লোক জানাজানি হলে কোমরে দড়ি পড়বে, সে খেয়াল আছে তোর? আরে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে ভালো একটা প্ল্যান আছে, আগেই শুনে রাখ। কিন্তু কোনো কিন্তু না, তুই শোন। ওই মেয়ে প্রতিদিন সকালে সবার আগে ওঠে, রান্নাঘরে যায় তো। তা যায়। আমাদের বেশি কিছু করতে হবে না, শুধু রাতে ঘুমানোর আগেই গ্যাসের পাইপটা লিক করে আসবো। তারপর সারা রাত রান্নাঘরে একটু একটু করে গ্যাস ছড়াবে। সকালে চুলো জ্বালাতেই ওর ভাবলীলা সাঙ্গ। অত ভোরে তো কেউ ওঠে না, আর রাফসানের পক্ষেও ওই পা দিয়ে দ্রুত ছুটে আসা সম্ভব নয়। সবাই এটাই ভাববে অসাবধানতা বশত আগুন লেগে মারা গিয়েছে মেয়েটা। আমাদের কেউ সন্দেহ করবে না। ওসব না করলে হয় না? একটা কথা ভালো করে শুনে রাখ আপা, আজকে ওই মেয়ে তোর স্বামী আর ছেলে মেয়েকে হাত করেছে, কিন্তু এমন একদিন আসবে গোটা সংসারটাই ও হাতে নিয়ে নেবে। আর সেদিন তোর কোনো জায়গা থাকবে না এই সংসারে। এখন তুই যদি তাই চাস তো ঠিক আছে, দরকার নেই এসবের। না না, আমার সংসার আমি কখনো কারো হাতে যেতে দিব না। তাহলে রাজি হয়ে যা। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। এ কথা বলে সৈয়দা বেগম দরজার দিকে তাকালেন। এমন সময় তিনি খেয়াল করলেন দরজার আড়াল থেকে একটি ছায়া সরে গেল। গলাটা শুকিয়ে গেল সৈয়দা বানুর, কিছুটা অপরাধ বোধ আর কিছুটা চিন্তায়। আবার বলে উঠলেন তিনি, না থাক, দরকার নেই। আবার কি হলো? মনে হয় আমার কথা কিন্তু কেউ শুনে ফেলেছে। পর্দার আড়াল থেকে আমি একটা ছায়া চলে যেতে দেখলাম। আরে ধুর, কেউ শুনলে বাইরে থেকে চলে যেতে নাকি? তোর মন দুর্বল হয়ে আছে, তাই এমন দেখছিস। হবে হয়তো। আর কথা বাড়ালেন না সৈয়দা বেগম। সারাদিন সব কাজের পর রাতে সবাইকে খেতে দিয়ে রান্নাঘরে সব কাজ সেরে সবে রাফসানের খাবার নিয়ে ঘরে এসেছে কুসুম। এই কয়দিনেই সংসারের সব কাজের দায়িত্ব সে তুলে নিয়েছে নিজের ঘাড়ে। এদিকে কুসুম বেরিয়ে যেতেই নিজেদের প্ল্যান মাফিক কাজ সেরে নিল দুই বোন। যদিও সৈয়দা বেগমের মনে সংশয় কাজ করছে, কিন্তু বোনের কাছে সে অসহায়। আর যাই হোক, বোন তো তার ভালোর জন্যই এসব করছে। ঘরে এসে কুসুম দেখল রাফসান বসে বসে মোবাইলে গেমস খেলছে। কুসুম গিয়ে হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। তারপর রাগী গলায় বলল, ঘরে বসে আছো বলে এই যন্ত্রটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা আছে? কোরআন হাদিস পড়তে পারো, গল্পের বই পড়তে পারো, তা না কি সব আজে বাজে গেমস। ওসব রেখে খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। ফ্র্যাকচারটা পায়ে হয়েছে, হাতে নয়, সেটা মনে আছে তো? তো আমার বউয়ের হাতে আমি খাবো? কোন শালা কি বলবে? ইস, মুখের কি ভাষা! তাতে কি হয়েছে? নিজের বউয়ের সামনেই তো বলছি। আর তাছাড়া তোমার ভাইও তো আমার শালা। শালা খারাপ ভাষা না, আদরের ডাক। হয়েছে হয়েছে, আর ভাষা চর্চা করতে হবে না। নাও তো, হাঁ করো। তুমি খাবে না? আগে খেয়ে নাও, খেয়ে ঘুমাও, তারপর খাবো। হুম, আমার সাথে খাবে। এই প্লেট থেকে খাবে, কারণ খাওয়ার নাম করে তুমি আরও দেরি করবে। আমার আবার বউকে না জড়ালে ঘুম হয় না। তাই বুঝি? তাই তো। যদি কখনো আমি না থাকি কি করবা তুমি? এত নির্ভরশীল হইও না আমার উপর। যদি আমি না থাকি তোমাকে তো বাঁচতে হবে। তুমি আবার কোথায় যাবে? কোথায় আর যাব? মানুষের হায়াত মৌতের কথা কি বলা যায়? আজ আছি কাল নেই। একদম চুপ। আবার যদি এইসব বলেছো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমার আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়। আমার তার উপর ভরসা আছে, তিনি এত সহজে আমার ভালোবাসা কেড়ে নেবেন না। বলতে বলতে গলাটা ধরে এলো রাফসানের। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাফসানের চোখের পানি মুছিয়ে দিয়ে কুসুম বলল, ধুর, এই পাগল, আমি এখনো মরিনি। খাওয়া শেষ হতেই প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল কুসুম। মৃত্যুর কথা তার কেন মনে হলো সে নিজেও জানে না, তবে তার মনের মধ্যে কেমন যেন কুড়াচ্ছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। পরের দিন সকালবেলা কুসুমের ঘুম ভাঙতেই সে দেখল রাফসান তাকে জড়িয়ে ধরে শান্তি করে ঘুমাচ্ছে। রাফসানের কপালে আলতো করে চুমু দিয়ে ওয়াশরুমের দিকে আগালো সে। তারপর উজু করে নামাজ পড়ে নিল সে। ফজরের নামাজ আদায় করে উঠে যাচ্ছিল কুসুম সকালের কাজের উদ্দেশ্যে। আবার কি মনে করে কোরআন শরীফের দিকে নজর গেল তার। খুব ইচ্ছে হলো তিলাওয়াত করার।
রাফসানের ঘুম সবে ভেঙেছে কুসুমের মিষ্টি সুরের তেলাওয়াতে। কুসুমের তেলাওয়াত শুনতে খুব ভালো লাগছে তার। ঘুম ঘুম স্বরে রাফসান বলল, বাহ কুসুম, তুমি তো খুব সুরেলা গলায় তিলাওয়াত করো। আচ্ছা ঠিক আছে। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো কুসুম। রান্নাঘরে গিয়ে চুলোয় পানি বসিয়ে সবেমাত্র গ্যাস অন করতে যাবে কুসুম। এমন সময় কুসুমের শ্বশুর এসে ডাক দিল। বোমা। হ্যাঁ বাবা, চা খাবেন তো? দাঁড়ান, গ্যাসটা অন করে আসি। না বৌমা, তুমি গ্যাস অন করবে না। কেন বাবা? তারাও বলছি, আগে অন্যদেরও ডাকি। রাফসানের বাবা চিৎকার করে ডাকতে থাকলেন সবাইকে। ডাক শুনে রায়া, রাফসান সবাই ছুটে এলো। রাফসান ক্রেসে ভর দিয়ে কোনো মতে আসতে পেরেছে বটে, তবে সেই ডাইনিংয়ের চেয়ারে বসে পড়ল। এদিকে সৈয়দা বেগম আর আমেনা বেগম নিশ্চয়ই কুসুমের গায়ে আগুন লেগেছে, তাই তারাও ছুটে এলো। কিন্তু এসে কুসুমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হক চুকিয়ে গেল দুই বোন। রাফসান আর রায়া হাঁ করে তাকিয়ে আছে বাবার দিকে। জন্ম থেকেই তারা দেখে এসেছে তাদের বাবা শান্তশিষ্ট মানুষ, সব কিছু সমঝোতায় মিটিয়ে নেন। সেই মানুষকে এভাবে চেঁচাতে দেখে দুজনেই অবাক। বিস্মিত গলায় রাফসান জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে তোমার? তুমি তো এইভাবে চেঁচাও না। কি হয়েছে সেটা তোর মার খালাকে জিজ্ঞেস কর। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। কিন্তু কেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হয়েছেটা কি মা, তুমি কিছু জানো? ভয়ে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আমিনা বেগম আর সৈয়দা বেগম। সৈয়দা বেগম আমতা আমতা করে উত্তর দিলেন, কই না 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 তো। বাবা তুমি প্লিজ বলবে কি হয়েছে, এভাবে রহস্য না করে। কি হয়েছে শুনলে অবাক হয়ে যাবে। তোর মা, খালা, বৌমাকে খুন করার ব্যবস্থা করে রেখেছে। কথাটা শোনা মাত্রই কুসুম, রাফসান, রায়া তিনজনেই অবাক হয়ে গেল। কি যাতা বলছো বাবা? মাথা ঠিক আছে? আমি ঠিকই বলছি। কাল রাতে দুই বোন মিলে গ্যাসের পাইপ লিক করে রেখেছে, যাতে বৌমা গ্যাস জ্বালানো মাত্রই গায়ে আগুন লেগে মারা যায়। কি বৌমা, তুমি রান্না করে গ্যাসের গন্ধ পাওনি? হ্যাঁ একটু গন্ধ পেয়েছি, কিন্তু কোনো কিন্তু না, এসব আমি কাল রাতে নিজের কানে শুনেছি। ভেবেছিলাম সৈয়দা বোনের কথায় রাজি হবে না। 27 বছরের সংসার জীবনে এতটুকু বিশ্বাস ছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। একটা ভুল মানুষের সাথে এত বছর সংসার করেছি আমি। ছি! বাবা যা বলছে তা কি সত্যি মা? তুই সত্যিই জঘন্য কাজটা করেছো মা? সৈয়দা বেগম চুপ করে আছেন, একটাও কথা বলছেন না। আজ নিজের মানুষদের সামনে কাঠখড়ায় দাঁড়িয়েছেন তিনি। পাশ থেকে আমিনা বেগম উত্তর দিলেন, মোটেই না। আপনার কাছে কি প্রমাণ আছে দুলাভাই? প্রমাণ? প্রমাণ লাগবে? ঠিক আছে, এখন তুমি নিজে গ্যাস জ্বালিয়ে আমাকে প্রমাণ করবে আমি ভুল। আমিনা বেগম 2 কদম পিছিয়ে গেলেন, তারপর বললেন, আমি কেন যা জ্বালাবো? আমি পারবো না। আপু তুমি কিছু বলো। পাশ থেকে সৈয়দা বেগম উত্তর দিলেন, হ্যাঁ রাফসানের আব্বা, তুমি যা বলেছ সব সত্যি। আমরা কুসুমকে মারতে চেয়েছিলাম। কথাটা শোনা মাত্র রাফসানের মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল। আর কোনো কথা বলল না সে। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি, আশা করি কারো কোনো আপত্তি নেই। পাশ থেকে কুসুম বলে উঠল, বাবা আপনার কি মাথা খারাপ হয়েছে? ঘরের ব্যাপার ঘরেই মেটান। পুলিশ ঢুকলে বাড়ির সম্মান থাকবে। আর তাছাড়া আমার কোনো অভিযোগ নেই মায়ের ওপর। কোন মা চাইবে ছেলে একটা বিধবা অপয়া নিয়ে সংসার করুক? আমি মা হলে হয়তো আমিও চাইতাম না। আর এখানে আসার পর যে সম্মান আপনি, আপনার ছেলে আর রায়া আমাকে দিয়েছেন, সেটাই তো আমার জন্য বেশি। আপনি মাকে একদম দোষ দেবেন না, বরং আপনার ছেলে সুস্থ হলে আমি চলে যাব। মায়ের অমতে আমি সংসার করতে চাই না বাবা। কুসুম আর একটা কথা বললে এই মুহূর্তে তোমাকে আমি তালাক দেব। রাগী গলায় বলল রাফসান। রাফসানের কথা শুনে কুসুম চুপ হয়ে গেল। রাফসান আবার বলল, যে বাড়িতে আমার বউয়ের প্রাণের নিরাপত্তা নেই সেই বাড়িতে থাকবো না আমি। তোমার সংসার নিয়ে তুমি থাকো মা, আমার বউকে নিয়ে আমি আজকেই চলে যাব। তুমি কি পাগল হলে? আমি কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেতে না চাইলে আমি একাই যাব। তবে মনে রেখো কুসুম, এই মুহূর্তে আমার সাথে বের না হলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। এই বলে রাফসান নিজের ঘরে চলে গেল। কুসুমও অনুসরণ করলো রাফসানকে। এত বড় কথার পর তো আর কিছু বলার থাকে না। এদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছে সৈয়দা বেগম। তার আজ কিছুই বলার নেই। নিজের একটা ভুলের জন্য স্বামী, সন্তান সবাই আজ তার বিরুদ্ধে কথা বলছে। ছি মা, আমার লজ্জা লাগছে না ভাবতে এইসব? তুমি কি বলছো? এই বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো রায়া।
রায়া চলে যেতেই রাফসানের বাবা আমেনা বেগমের কাছে এসে বললেন, এই মুহূর্তে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে। আর যদি এই বাড়িতে পা দিয়েছো, তোমার স্বামীকে এসব জানাতে বাধ্য হব আমি। কালেমা পড়ে তোমার বোনকে বিয়ে করে তার দায়িত্ব নিয়েছিলাম। এই বয়সে তো তালাক দিয়ে লুক হাসাতে পারবো না, তবে আর কোনোদিন ভালোও বাসতে পারবো না। কিন্তু তোমাকে আর চোখের সামনে দেখতে চাই না আমি। স্বামী চলে যেতেই মেঝেতে ধপ করে বসে পড়লেন সৈয়দা বেগম। এক লহমায় তার প্রিয় চেনা মানুষগুলো পর হয়ে গিয়েছে, অথচ তাদের জন্যই কুসুম মেয়েটাকে তাড়াতে চেয়েছিলেন তিনি। লজ্জায়, ঘেন্নায়, অনুশোচনায় তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। 730টা দিন মানে 2টা বছর। হ্যাঁ, গুনে গুনে 2টা বছর নিজের বাড়িতে পা রাখেনি রাফসান। সেই সাথে নিজের মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি। সেদিন কুসুমকে নিয়ে ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায় রাফসান। কারো কোনো কথাই টলেনি সে সেদিন। তবে এই 2 বছরে সে বাবা মায়ের প্রতি কর্তব্যে ত্রুটি রাখেনি। ঠিক সময়ে সংসারের খরচ সহ যার যা লাগবে পাঠিয়েছে। কুসুম অবশ্য অনেকবার রাফসানকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাফসান শুনেনি। এই 2টা বছরে পুত্র শোক আর অনুশোচনায় ক্রমশ দগ্ধ হয়েছেন সৈয়দা বেগম। শুধু তাই নয়, নিজের চোখের বোনের পরিণতি দেখেছেন তিনি। আমেনা বেগমের ছেলেকে বিয়ে দিয়েছেন বছর 1.5। এর মধ্যে শাশুড়ি মাকে কোণঠাসা করে ফেলেছে তার পছন্দ করে আনা ছেলের বউ। কুসুমের অবশ্য ননদ আর শ্বশুরের সাথে ভালো যোগাযোগ আছে। এই 2 বছরে সুখ উপচে পড়েছে কুসুম আর রাফসানের ছোট্ট সংসারটাই। সেই সংসারে আজ আসতে চলেছে নতুন অতিথি। কুসুম মা হতে চলেছে। 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কুসুম এখন নিজের হাতে কিছুই করতে পারে না, তাই পালা করে কুসুমের মা আর চাপা থাকে কুসুমের কাছে। চাপা আর অনেককে অবশ্য মেনে নিয়েছে বাড়ির সবাই। মাস 6 আগে বেশ ভালো বেতনের একটা চাকরিও জোগাড় করেছে অনেক। এখন তাদের একটাই চাওয়া, চাপার কোল আলো করে আসুক একটা সন্তান, তবেই 16 কলা পূর্ণ হয়। চাপা অবশ্য বলেছে আগে আবার বাচ্চাটা মানুষ করে দেবে, তারপর নিজেরটার চিন্তা। এদিকে রাফসানের সন্তান আসার খবর রায়ার কাছ থেকে জেনেছেন সৈয়দা বেগম। কথায় আছে, আসলের চেয়ে সুদের দাম বেশি। ঠিক তেমনই রাফসানের চেয়ে রাফসানের সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয় সৈয়দা বেগমের। ছোট ছোট কয়েকটা কাঁথা সেলাই করেছেন তিনি। আজকাল স্বামীর পেছনে লেগে থাকেন সেই কাঁথাগুলো ও বাড়িতে দিয়ে আসার জন্য। ভদ্রলোক অবশ্য স্ত্রীর এই পরিবর্তনে খুশি। শুধু ছেলেটা যদি বুঝতো, রাফসানের মধ্যে আজকাল বাবা বাবা ভাব এসেছে। নিজের অনাগত সন্তানের জন্য হাজারটা চিন্তা হয় তার। কুসুম আজকাল কিছু খেতে পারে না, তবুও সন্তানের জন্য জোর করে খায়। তাছাড়া বাচ্চার জন্য ঠিকভাবে ঘুমাতেও পারে না। কুসুমকে দেখে রাফসানের আজকাল খুব মায়ের কথা মনে পড়ে। তার মাও ঠিক এভাবেই তাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। ইচ্ছে করে মায়ের কাছে ছুটে যেতে, কিন্তু ওই যে ইগো, ওইটাই তো বাধা দেয়। কুসুমের আজ ডেলিভারি। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চার জন্ম দিয়েছে সে। একদম রাফসানের মতো ফর্সা আর মায়াকারা মুখ হয়েছে ছেলেটার। কুসুমের মা বাচ্চাকে নিয়ে বসে আছে, আর ঠিক পাশের বেডে শুয়ে আছে কুসুম। রাফসান ঠিক তার পাশেই বসে আছে কুসুমের হাতটা ধরে। ওটিতে নিয়ে যাওয়ার সময় কয়েক মুহূর্তের জন্য কুসুমকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল তার, তাই কুসুমকে বেডে দেওয়ার পর থেকেই হাত ধরে বসে আছে সে। এমন সময় স্বামী আর মেয়ের সাথে কুসুমের কেবিনে ঢুকলেন সৈয়দা বেগম। মাকে দেখে রাফসান উল্টো দিকে ফিরে রইল। সব লাজ লজ্জা ভুলে ছেলের কাঁধে হাত দিলেন সৈয়দা বেগম। তারপর বললেন, মাকে আর কত শাস্তি দিবি বাবা? আমার দাদু ভাইয়ের জন্য কি ক্ষমা করা যায় না? রাফসান আর নিজেকে সামলাতে পারল না, পেছন ঘুরে জড়িয়ে ধরল মাকে। তারপর সেই ছোট্টবেলার মতো কাঁদতে লাগলো। মা ছেলের এতদিনের মান অভিমানের পালা বুঝি শেষ হলো। কুসুমের চোখেও পানি। সৈয়দা বেগম ধীর পায়ে কুসুমের কাছে এগিয়ে গিয়ে বসলেন। তারপর বললেন, মারে, অপয়া বলে অনেক অপমান করেছি, কিন্তু আজ বুঝেছি তুই আমার ঘরের লক্ষ্মী। আমাকে মাফ করে দে মা, কিন্তু আমার দাদু ভাইকে আলাদা করিস না আমার থেকে। ওকে নিয়ে ফিরে চল, কথা দিচ্ছি অভিযোগের সুযোগ দিব না। তারপর কুসুমের মায়ের কাছ থেকে রাফসানের ছেলেকে নিলেন রাফসানের মা। নাতিকে দেখে চমকে উঠলেন তিনি। ঠিক রাফসানের ছোটবেলার মুখটা বসানো। নাতির মুখ দেখে তিনি বললেন, দাদু ভাইয়ের তো নাম রাখা লাগবে। পাশ থেকে রায়া উত্তর দিল, ওর নাম আমি ঠিক করে ফেলেছি।
ওর নাম হবে রায়ান, ফুপ্পির রায়ান। রায়ার কথায় মুখ বাঁকিয়ে চাপা বলল, এই যে বেয়ান সাহেব, এই কয়েক মাস কষ্ট করলাম আমি, আর নাম হবে আপনার সাথে মিলিয়ে? মোটেও না, ওর নাম হবে খালামণির সাথে মিলিয়ে, ওর নাম হবে চাঁদ। না, রায়ান। এভাবেই খুনসুটিতে মেতে উঠল পুরো পরিবার। আজ যে তাদের খুশির দিন।